জায়গা থেকে এসে লেখাপড়া করছেন এবং তাদের শিক্ষকগণ সবাই একই জায়গার নয়, এক একজন শিক্ষক এক এক জায়গা থেকে আসছেন। সেক্ষেত্রে মাদ্রাসাকে আমরা পরিচালনা করতে গিয়ে ছাত্রদের দিকটাও দেখতে হয়, শিক্ষকদের দিকটাও দেখতে হয়। আবার মাদ্রাসা যেহেতু আমাদের কমিটি পরিচালিত, আমাদের কথাও আমাদেরকে শুনতে হয়। আমাদেরকে ত্রিমুখী একটা চাপে থাকা লাগে, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং কমিটি। এই ত্রিমুখী চাপের মধ্যে থেকে আমাদেরকে প্রতিষ্ঠানটা চালাতে হয়। এখানে আমাদের অনেক সীমাবদ্ধতা থাকে। এই সীমাবদ্ধতাটা আপনাদেরকে বুঝতে হবে এবং এটা যেন আপনারা খেয়াল করেন আগামী দিনে। এই বিষয়টা আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি যে একটা বিষয় আপনি চাইলেই হয়ে যায় না, একটা বিষয় শিক্ষক চাইলেই হয়ে যায় না, একটা বিষয় অভিভাবক চাইলেই হয়ে যায় না। এখানে সম্মিলিত ভাবে একটা সিদ্ধান্ত নিতে হয়। সম্মিলিত সিদ্ধান্তের পরেই সেটা বাস্তবায়ন হয়, এর আগে সেটা হতে পারে। সেজন্য অনেক সময় আপনারা মনে করেন যে আমি এই বিষয়টা জানলাম কিন্তু এটা হলো না, অথবা এটা কেন হয়ে গেল। সে বিষয়গুলো আসলে আমাদের এককভাবে কারো হাতে নেই। এই কথা বলে কে এককভাবে কারো হাতে নেই, সম্মিলিত ভাবে এবং অভিভাবক, শিক্ষক, কমিটি সবাইকে নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। সেক্ষেত্রে আমাদের অনেকগুলো ভুল ত্রুটি হয়ে যায়, অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়, মিস্টেক হয়ে যায়। তো সেগুলোর মধ্যে একটা কিছু কথা আমি এটা বলি, যেমন ধরে কোন একজন শিক্ষক বুঝতে পারলো না, উনি ভালো নিয়তে উনি একটা অনলাইন গ্রুপ খুললেন। অনলাইন গ্রুপ খুলে আপনাদের কাছে বললো যে সবাই সেই গ্রুপটাতে অ্যাড হয়ে যান। আপনারাও সেই গ্রুপটাতে অ্যাড হয়ে গেলেন। এখন বলেন, আমার এখানে 15 জন স্টাফ আছে, 15 জন স্টাফ সবাই যদি আলাদা আলাদা গ্রুপ খুলতে যায় আর সবাই যদি আপনাদেরকে সেখানে অ্যাড করে নেয়, তো এখানে তো নোটিফিকেশন আপনাদের মোবাইলে যাইতেই থাকবে এবং 15 জনের 15 রকমের কথা বলতে থাকবে। মাদ্রাসার মধ্যে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। এই জন্য অভিভাবক এবং শিক্ষক সকলকে এই কথা বলা আছে যে আমাদের অফিসিয়ালি পেজ এবং অফিসিয়ালি গ্রুপ ছাড়া অন্য কেউ কোনো ধরনের গ্রুপ খুলতে পারবে না। এবং আপনাদেরকেও বলে দিচ্ছি যে আপনারা এই ধরনের কোন ব্যক্তিগত গ্রুপে অ্যাড হওয়ার পরে সেখানে যদি সামনে কোনো দুর্ঘটনা ঘটে, তো সেই দায়টা মাদ্রাসা কর্তৃপক্ষ নেবেন। আজকে আমাদের উপনিয়ন হচ্ছে, আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি যে আমাদের পক্ষ থেকে, মাদ্রাসা কমিটির পক্ষ থেকে, মাদ্রাসা ম্যানেজমেন্টের পক্ষ থেকে, আমাদের শিক্ষকদের পক্ষ থেকে মাদ্রাসার অফিসিয়াল যে গ্রুপটা আছে সেটা ছাড়া অন্য কোন গ্রুপে আপনাদের অ্যাড হওয়ার কোনো প্রয়োজন নেই এবং কেউ অ্যাড হতে বলবেও না। যদি এরপর এমনটা হয় আর সেখানে কোনো ধরনের দুর্ঘটনা যদি ঘটে, তাহলে সেটা দায়টা আমরা গ্রহণ করব। বিগত সময় এ ধরনের ঘটনা হয়েছে, সেজন্য বিষয়টা আপনাদেরকে স্পষ্ট করে বলো। আরেকটা বিষয়, অভিভাবক অনেক সময় জেনে হোক না বুঝে হোক শিক্ষকদের সাথে আর্থিক লেনদেন হয়। সেটা আমি সতর্ক করছি আপনাদেরকে যে আমার কোন শিক্ষকের সাথে, মাদ্রাসার কোন স্টাফের সাথে আমার কোন অভিভাবকের আর্থিক লেনদেন হয়, ওই সম্পর্ক পর্যন্ত যেন না যায়। কারোর সাথে কোন ধরনের আর্থিক লেনদেন যেন না। আমি এটাও নিষেধ করব, যদি আপনার বেতন অফিসে জমা দিতে এসে যদি পান যে অফিস বন্ধ আছে, তাহলে আপনি একটু সময় করে পরের দিন দেন, অথবা রাত্রে দেন, পরের বেলায় তো অফিসটা খুলবেন, অথবা আপনার ছেলের হাতেই দিয়ে যান। কিন্তু তারপরেও নিয়মিত ভাবে, আপনার সাথে অফিসের কোনো সম্পর্ক নাই, আপনি সবসময় আপনার বেতন কয়েকজন শিক্ষককে দিয়ে যাচ্ছেন, আপনার কোনো কথা বলার প্রয়োজন পড়লে তাকে বলছেন, আপনার কোনো পরামর্শের প্রয়োজন পড়লে তাকে বলছেন, পরবর্তীতে আপনি এটা নিয়ে আবার অভিযোগ আনছেন, এই ধরনের পরিস্থিতি যেন না। এটা কেন বললাম, কিছুদিন আগে আমাদের একটা দুর্ঘটনা ঘটেছে, তখন আমার কাছে লিখিত অভিযোগ আসছে যে আমি আপনাকে পূর্বে বারবার অবগত করেছি। একটা শুনেন, তিনি লিখছেন যে আমি আপনাকে পূর্বে বারবার অবগত করেছি, কিন্তু আপনি এটার কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। সর্বশেষ এখন আমি আইনি ভাবে আপনাকে এই যে লিখে দিলাম,
এরপর যদি ব্যবস্থা গ্রহণ না হয় তাহলে আমি এটা প্রশাসনের মাধ্যমে আইনিভাবে এটা পদক্ষেপ গ্রহণ করব। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি আমাকে এই প্রজেক্ট কখন বলবেন? তো আমি না অমুক হুজুরকে বলছি। আমি বললাম যে অমুক হুজুর কি মাদ্রাসার প্রিন্সিপাল, উনি কি প্রধান শিক্ষক? আপনি যে এখানে উল্লেখ করলেন যে আমি মাদ্রাসার প্রিন্সিপালকে এই পর্যায়ে বারবার অবগত করা সত্ত্বেও তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। দেখেন, এগুলো আসলে দুঃখ পাওয়ার কথা। তিনি তার সাথে আমার কোনো সাক্ষাৎই হয়নি, কিন্তু তিনি লিখে দিচ্ছেন যে আমাকে তিনি বারবার অবগত করার পরও আমি কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। উনি কি বুঝতেন বিষয়টাকে, যে সাধারণ একজন স্টককে বলা মানে অফিসে বলা হয়ে গেছে, একজন শিক্ষককে টাকা দেওয়া মানে অফিসে জমা দেওয়া হয়ে গেছে। আমি বলে দিই, এটা আমাদের নীতিমালার মধ্যে লেখা আছে, আপনি রসিদ যতক্ষণ না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের সাথে আর্থিক লেনদেন করছেন বলে এটা ধর্তব্য হবে না, যতক্ষণ আপনি রসিদ দেখাতে পারবেন। পূর্বে এ ধরনের ঘটনা ঘটেছে, অনেক মাদ্রাসায় এগুলো হয় যে শিক্ষক একজন, দুইজন, পাঁচজনের বেতন কাউন্ট করে উত্তোলন করে এরপরে শিক্ষক নিজেই চলে গেছেন আমাদের এখানে। এই ধরনের পরিস্থিতিতে এই টাকাটার দায়ভার কে নিবে? আমি বলে দিচ্ছি, এই দায়ভার আমরা নেব না। কারণ আপনি রসিদ দেখাতে পারেন না, আপনি একজন সাধারণ শিক্ষককে টাকাটা দিয়ে দিচ্ছেন, যে অফিস কর্তৃক টাকা নেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত নয়, আপনি তাকে টাকাটা দিচ্ছেন। এই জন্য সামনে আপনারা কোনো টাকা পয়সা লেনদেন করার ক্ষেত্রে রসিদটাকে অবশ্যই গুরুত্ব দিবেন। রসিদ ছাড়া পরবর্তীতে আপনি এসে যদি বলেন আমি অমুক হুজুরকে টাকা দিচ্ছি বা আমি তো টাকা দিচ্ছিলাম মনে হয়, এই ধরনের কথার কোনো ভেবে থাকবে না। রসিদ ছাড়া কোনো কথা চলবে না। এই জন্য কোনো শিক্ষকের সাথে আর্থিক লেনদেন করবেন না, সেটা ব্যক্তিগত আর্থিক লেনদেন হোক অথবা প্রাতিষ্ঠানিক আর্থিক লেনদেন হোক, যে কোনো লেনদেনে, আর্থিক কোনো লেনদেনে কোনো শিক্ষকের সাথে, মাদ্রাসার কোনো স্টাফের সাথে আপনারা করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ করলাম। তৃতীয় আরেকটা বিষয়, অভিভাবকরা এখানে আসেন বাচ্চাদেরকে নাস্তা করানোর জন্য, খাবার খাওয়ানোর জন্য, তো সেখানে সমস্যা হতেই পারে। সমস্যা যদি হয়ে যায়, আপনারা সেটা সমাধান করতে গেলে যদি ঝগড়াটা আরো বেড়ে যায়, পরিস্থিতি আরো ঘোলাটে বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু সংবরণ করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, একটু সমঝোতা হতে হবে। আপনার বিষয়টা অভিজ্ঞতা জানাবেন। আপনারা আরেকজন অভিভাবক, দুইজনের মধ্যে কোনো বিষয়ে বলাবলি হয়নি, কোনো কথার মিল হয়নি, অথবা বাচ্চারা কোনো অভিযোগ আপনাদের কাছে করছে, সেটাকে ধরে নিয়ে আপনারা দুইজন তাদের কাছে শুরু করে দিচ্ছেন। এখন মাদ্রাসা পরিবেশে এসে দুইজন অভিভাবক যদি বাচ্চাদের সামনে, শিক্ষকদের সামনে ঝগড়াঝাটি করে, তাহলে এই বিষয়টা কি মাদ্রাসার পরিবেশের সাথে যায়? এটা তো মাদ্রাসার পরিবেশের সাথে যায় না। এজন্য এই ধরনের সমস্যা হতে পারে, হবে না তা না, হতে পারে, সামনেও হবে, কিন্তু আপনারা সেটা নিজেরা মিটমাট করতে গিয়ে ঝগড়াঝাটি করবেন, এরপরে সেটা সমাধান না হওয়ার পরে অফিসে আসবেন, এমন নয়। বরং সমস্যা হওয়ার পরেই বিষয়টা বেড়ে যাওয়ার আগে, বড় হয়ে যাওয়ার আগে অফিসে জানা। কোন অভিভাবক যেন মাদ্রাসা ক্যাম্পাসে এসে ঝগড়াঝাটি না করেন, এই বিষয়টা আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, যেন এই বিষয়টা সামনে আর না হয়, এই বিষয়টা যেন আমার বাচ্চাদের সামনে অন্তত না হয়। অফিসের যে কোনো রিপোর্ট, বাচ্চাদের লেখাপড়ার বিষয়ে রিপোর্ট হতে পারে, পরীক্ষা সংক্রান্ত রিপোর্ট হতে পারে, চারিত্রিক রিপোর্ট হতে পারে, অফিসের যে কোনো রিপোর্ট আমরা প্রথম ধাপেই আপনাদেরকে বলে দিই না যে আপনার ছেলে আজকে একজনের পেন্সিল নিয়ে আসছে, আজকে ঘটনাটা ঘটছে, আজকে আমি আপনাকে জানাই না। এটা আমার কাছে রিপোর্ট করা থাকে, লিখিত আকারে সংরক্ষিত থাকে। দ্বিতীয় দিন আরেকদিন যখন সমস্যা হয়, সেটা আমরা রিপোর্ট করে রাখি। এভাবে যখন দেখি যে আমরা বারবার সমস্যা হচ্ছে, তখন আমরা আপনাকে জানাই যে আপনার ছেলের ব্যাপারে একটু যত্ন নিয়ে তাকে বিষয়গুলো বলে দিন। তখন আপনি আসমান থেকে বলেন যে না, আমার ছেলে তো এগুলো করতে পারে না, আমার ছেলে তো মাশাআল্লাহ বাসায় অনেক অত্যন্ত ভক্ত, এইসব কথা আপনারা আমাদেরকে শোনান। অনেকেই বিষয়টাকে এভাবে বুঝাতে চান যে আপনি যেগুলো বুঝাতে চাচ্ছেন, আপনি যেগুলো আমাকে বলতে চাচ্ছেন, আমার ছেলে এগুলো করার না। এখন বলেন, আমি কি আপনাকে ক্যামেরা জেনে প্রত্যেকদিন ওইগুলো দেখাবো? আপনারা যদি আমাদেরকে এতটুকু বিশ্বাস করতে না পারেন
যে আমার ছেলের ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষ যে রিপোর্টটা আমাকে জানাচ্ছে, এটা ওনারা তদন্ত সাপেক্ষে জানার পরে অথবা এটা চেক দেওয়ার পরে স্পষ্ট হওয়ার পরেই আমাদেরকে জানাচ্ছে। এটা যদি বিশ্বাস করতে না পারেন, এতটুকু যদি মেনে নিতে না পারেন, তাহলে আপনি আপনার ছেলেকে কাঁধে মেনে উঠে দিচ্ছেন। আপনি বিষয়গুলো বিশ্বাস করতে হবে। আপনি আপনার ছেলেকে আপনার বাসায় যেভাবে দেখেন, সে প্রতিষ্ঠানে এসে সেরকম না, প্রতিষ্ঠানে আসার পরে যেরকম, সে আমাদের আড়ালে দেওয়ার পরে সেরকম না। এটা মাথায় রাখেন। আমাদের সন্তানগুলো আমাদের দৃষ্টির অগোচরে আমরা যা দেখি তা নয়। এটা যখন সিসি ক্যামেরা চেক দেওয়া হয় তখন বুঝে আসে যে শিক্ষক যখন থাকে না, মা বাবা যখন থাকে না, বাচ্চাগুলো কত রকমের দুষ্টামি করতে পারে। এই জন্য খুব বেশি বিশ্বাস, অনেক বেশি আত্মবিশ্বাস, এত কনফিডেন্স নিয়ে নেওয়া যে আমার ছেলে এটা করতেই পারে না, এতটুকু ঠিক নয়। সন্তানকে মানুষ করতে হলে ভালো খারাপ দুটা মিলেই আপনাকে সেটা নিয়ে চলতে হবে, তাকে বানাতে হবে, নষ্ট যেন না হয় সেই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এক পক্ষের কথা আমরা শুনি না কখনো। যাই হোক, এই কথাটা এতটুকুই বললাম যে অফিসের দেওয়া রিপোর্ট গুলো আপনারা গুরুত্বের সাথে বিবেচনা করবেন, এটা বললাম। শিক্ষকদের সাধারণ শাস্তি এবং ভয়ভীতিকে মেনে নেওয়া। আমরা বলি আমাদের এখানে শতভাগ শাস্তি মুক্ত প্রতিষ্ঠান, শাসন মুক্ত প্রতিষ্ঠান, আমরা এটা চেষ্টা করি। এরপরও ক্লাসে শিক্ষকের হাতে কাঠের একটা স্কেল থাকে অথবা ডাস্টার থাকে, ব্ল্যাকবোর্ডে বাড়ি দেওয়া হয়, টেবিলের উপর বাড়ি দেওয়া হয়, কাঠের স্কেলটা দিয়া টেবিলের উপর বাড়ি দেওয়া হয়, একটু তাদেরকে থামানোর জন্য, একটু তাদেরকে ভয় দেখানোর জন্য, একটু তাদেরকে নীরব করানোর জন্য, ক্লাসটা ভালোভাবে নেওয়ার জন্য। এখন আপনার ছেলে, সবাই তো ঠিক আছে, আপনার ছেলে একটু ভয় পাই গেছে। এখন এটাকে আপনি এত বড় করে উপস্থাপন করলেন যে হ্যাঁ আপনারা বলছেন শাসন করা হয় না, এখন আমার ছেলে ভয় পায়, ক্লাসে আসতে চায় না, মাদ্রাসায় আসতে চায় না, এটা সেটা বিভিন্ন কথা। আরে বাবা, এতটুকু বিষয় যদি সাধারণভাবে মেনে নেওয়া না যায় যে শিক্ষক এতগুলো বাচ্চাকে কন্ট্রোল করে একটা প্রতিষ্ঠান, একটা ক্লাস যে মেনটেন করছেন, আপনি চিন্তা করেন। আমি যেগুলো আগেও বলি, আমরা আমাদের 2-3টা ছেলে বাসায় নিয়ন্ত্রণ করতে আমরা হিমশিম খেতে হয়। শিক্ষক গুলাই যে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত ক্লাস নিচ্ছে, এরা তো রোবট না, এরা তো কোনো যন্ত্র না, এরা তো মানুষ। এরা শিক্ষক গুলোই এই বাচ্চাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কখনো ভয় দেখায়, কখনো স্কেল দিয়ে বোর্ডে বাড়ি দেয়, কখনো টেবিলে বাড়ি দেয়। এটাকেই কেন্দ্র করে অভিযোগ আসে যে ওরা ভয় পেয়েছে, এটা সেটা। সন্তান কেন ভয় পাচ্ছে সেটা খেয়াল করেন, যে এতটুকুতে সে ভয় পাবে কেন, এটাকে গুরুত্ব দেয়। যে হুজুর টেবিলের উপর বাড়ি দিচ্ছে, একটা বিচার আসছিল আমাদের কাছে একবার অনেক আগে, যে ও কি হুজুর অনেক মারছে, কি মারছে, পরবর্তী জিজ্ঞাসা করলাম তো কেমনে মারছে, তো হুজুর টেবিলের উপর বাড়ি দিচ্ছে, হুজুর টেবিলের উপর বাড়ি দিচ্ছে, এটা ওকে শাস্তি করা হয়ে গেছে, আর ওর মায়ের এটা নিয়ে বিচার নিয়ে চলে আসছে। তাহলে আমরা কি কচুপাতার পানি নিয়ে আছি এখানে? এত নর্মাল বিষয়গুলোকে এত গুরুত্বের সাথে অফিস পর্যন্ত কেন আসে? এই জন্য আমি বলি শিক্ষকদের সাধারণ আমি বলছি সাধারণ, স্বাভাবিক এবং সাধারণ শাস্তি বা ভয়ভীতি গুলাকে আপনারা যদি মেনে নিতে না পারেন, ওই যে আমি সেজন্য বললাম, বাসায় যখন আমরা শাস্তি করি বাচ্চাগুলো, তখন আমরা কি করি বলেন? আমরা আমাদের বাচ্চাগুলোকে যখন বাসায় শাসন করি, তখন তাদের হাড্ডি গুড্ডি ঠিক থাকে না, আর শিক্ষক কাজের স্কেল দিয়ে একটু তার গায়ে স্পর্শ করছে, এটা দিয়ে আপনি অভিযোগ করতে চলে আসছেন। আমি বলছি যে আপনারা অভিযোগ করবেন না, জানাবেন না। আপনারা না জানালে আমরা বিপদে পড়ে যাবো। আপনারা যদি আমাদেরকে না জানান, বিপদে পড়ে যাবো। আমি আসছি সেটা জানাবেন অবশ্যই, কিন্তু আমি আমাদের পক্ষটা বলছি যে শিক্ষকদের বিষয়টা, যে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত বাচ্চাগুলোকে নিয়ন্ত্রণ করে করে ক্লাসটা নেওয়া তাদের জন্য অনেক কষ্টকর হয়। আর সবগুলো বাচ্চা এটা অবুঝ, ছোট ছোট বাচ্চা, এগুলোকে কখনো চকলেট দিয়ে, কখনো গান গিয়ে, কখনো গজল গিয়ে, কখনো ধমকে দিয়ে, কখনো ভয়ভীতি দেখায়, যখন যেভাবে সম্ভব। প্রতিদিন চকলেট দিয়ে সম্ভব নয়, প্রতিদিন শাস্তি দিয়ে সম্ভব নয়, এক একদিন এক এক রকম করে তাদেরকে কন্ট্রোল করতে হবে। এই সুযোগটা আপনাদেরকে দিতে হবে, শিক্ষকদেরকে এই স্বাধীনতা যদি আপনারা না দেন, তাহলে সামনে আর শিক্ষক পাওয়া যাবে না।
সামনে আর শিক্ষক পাওয়া যাবে না। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। বিশেষ করে এই ক্ষেত্রে অনেক অভিযোগ শুধুমাত্র এই জন্য চলে আসে যে উনি যখন ক্লাসে গেছে, ক্লাসে যাওয়ার পরে অন্যান্য বাচ্চারা বলছে যে আজকে তো অমুকরে দিছে একদারে, হুজুরে খুব পিটেছে। এখন ও তো মা, উনি তো মা, হ্যাঁ সব বাচ্চাই বলতেছে আমার ছেলে আজকে খুব পিটেছে, আর উনি এটাকে একদম শতভাগ সত্য হিসাবে গ্রহণ করেছেন। তো বাচ্চাদের কথা কখনো কখনো বেশ কম হয়, বাচ্চাদের কথা বেশ কম হয়। শুধু বাচ্চাদের কথার উপর নির্ভর করে আপনি কষ্ট পাবেন না এবং সেটাকে সত্য মনে করেন না। যদি আপনার মনে হয় যে বাচ্চারা যে কথাটা বলছে এটা দেখা দরকার, আপনি আমাদেরকে বলেন, আমরা দিকে আমরা টেনে দেখবো যে আসলে কি হয়েছে না। কিন্তু শুধুমাত্র বাচ্চাদের কথার উপর ভর করে বাচ্চাদের কথাটাকে গুরুত্ব দিয়া আপনার অফিসে অথবা নিজেদের মধ্যে ঝগড়া, এগুলো আসলে মেনে নেওয়ার মতো নয়। শুধু যে এক পক্ষের কথা এমনই নয়, উভয় পক্ষ হতে পারে। এই বলছে এর মারছে, ও বলছে ওরা মারছে, বাস দুইজনেই লাগছে, আবার দুইজনের মা বাবা লেগে গেছে, এরকম পর্যন্ত পরিস্থিতি হয়ে যায়। এগুলো যে আমার মাধ্যমের পরিবেশে না, অভিযোগ করার ক্ষেত্রে আপনি শতভাগ নিশ্চিত হবেন যে ঘটনাটা সত্য কিনা, আর এটা সত্যতার যাচাই করার জন্য আপনি অফিস পর্যন্ত না আসলে হবে না। এই বিষয়টা আপনাদের মাথায় রাখি, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আসেন আরেকটা বিষয় বলি, অভিভাবকদের কিছু আবদার থাকে। অভিভাবকদের আবদার গুলো আমরা অবশ্যই রাখবো এবং রাখার চেষ্টা করব। তখন আপনার সেই আবদারটা মাদ্রাসার নীতির বিরোধিত হতে পারে না। এই বাচ্চারা কথা বলো না, আপনি একটা আবদার নিয়ে আসছেন, কি আবদার? ধরেন আমরা মাদ্রাসা থেকে নিয়ম করলাম কোন বাচ্চাকে হাতের নখ, মাথার চুল, পোশাক আশাক এগুলো ঠিকঠাক না করলে তাকে প্রবেশপত্র দেওয়া হবে না। এটা আমাদের মাদ্রাসা থেকে আমরা নিয়ম করছি। এটা আপনারা বাচ্চাগুলো আমাদের হাতে কেন দিচ্ছে? ওদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্যই তো। এখন এই সন্তানের হাতের নখ, পায়ের নখ, মাথার চুল এবং চলাফেরা এগুলোর দিকে আমাদেরকে দৃষ্টি দিতে হলে কিছু কিছু জায়গায় তাদেরকে আমরা ধরতে হবে, চেক দিতে হবে, এগুলো খেয়াল করতে হবে। এখন আপনি আসেন আমাদের কাছে যে পড়াশোনাটা দিয়ে দেন, কদিন পরে সে বেড়াইতে যাবে, এরপরে চুলটা কেটে ঠিক করবে। আচ্ছা ঠিক আছে। নিয়ম হলো পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের আগে সকল বকেয়া বেতন পরিশোধ করতে হবে। আপনি আসছেন যে হুজুর আমাদের একটা সমস্যা, কয়দিন পরে আমি টাকাটা দেবো, এখন প্রবেশপত্রটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। আমরা নিয়ম করছি কোন বাচ্চা অহেতুক কোন প্রয়োজন ছাড়া, বিশেষ কোন প্রয়োজন ছাড়া সে ক্লাস ফাঁকি দিতে পারবে না। আপনি সকালে আসেন হুজুর ওর একটু দাওয়াত আছে, বিকেলে আসেন হুজুর ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো, পরের দিন আসেন হুজুর ওরা খালামণি আসছে। আচ্ছা এখন বলেন চুলদারির ক্ষেত্রে, হাতের নখ, পায়ের নখের ক্ষেত্রে আপনার কথাটা আমার মানতে হবে, ছুটি ছাড়ার ক্ষেত্রে আপনার কথাটা আমার মানতে হবে, বেতন ফি পরিশোধের ক্ষেত্রে আপনার কথাটা আমার মানতে হবে। সর্বক্ষেত্রে আমি যদি আপনার সন্তানের ক্ষেত্রে আপনার কথাটাই মানতে হয়, তাহলে আপনার ছেলেটাকে মানুষ করার জন্য আমার নিয়ন্ত্রণ, আমার শাসন, আমার কর্তৃত্ব কখন খারাপ? সেগুলোর মাধ্যমে প্রশ্রয় পাচ্ছে। আপনি চাচ্ছেন আপনার সন্তানটা যেন মানুষ হয়, কিন্তু আপনি সেই সুযোগটা দিচ্ছেন না। এখানটা এবার কেন? আমাদের মাদ্রাসার ছাত্রের চুল স্কুলের বাচ্চার মাথার চুল, আমাদের মাদ্রাসার ছাত্রের হাতের নখ, পায়ের নখ একটা বখাটের ছেলের হাতের নখ, পায়ের নখ কখনো এক হতে পারে না। অথচ আপনি চাচ্ছেন আপনার ছেলের হাতের নখ, পায়ের নখ ওই বখাটের ছেলের মতো যেন হয়। আপনি চাচ্ছেন আপনার সন্তানের মাথার চুল ওই খেলোয়াড় প্লেয়ারের মতো যেন হয়, স্কুলের বাচ্চার মতো যেন হয়। তাহলে স্কুলেই দিতেন, স্কুলেই দিতেন। মাদ্রাসার কোন নিয়ম আপনি মানতে নারাজ, আপনার সবগুলো কথা আমরা মানতে হবে।
তাহলে আপনার এই সন্তানটাকে আমরা কিভাবে মানুষ করতে পারি? এই ছেলে 5 বছর পড়ার পরে বলে আমি আর মাদ্রাসায় পড়বো না, আমি স্কুলে পড়বো। কারণ যত উপরের দিকে উঠছে তত চাপ, যত উপরের দিকে উঠছে তত তাকে শালীন হয়ে যেতে হয়, যত উপরের দিকে উঠে তত তাকে শালীন হয়ে যেতে হয়। এখন সে তো নিজ থেকে সেই শালীনতা শিখে আসলে, সে একটা দুইটা লোক বড় না রাখলে, মাথার চুলগুলো একটু সামনে বড় না রাখলে, এবং ছুটি হওয়ার পরে একটু জিন্সের প্যান্ট না পরলে তার ভালো লাগে না। কিন্তু যত উপরের দিকে উঠবে সেটা এই চাপটায় লোডটা দিতে পারছে, তখন তার কাছে আর মাদ্রাসা ভালো লাগে। একে যদি আপনি ছোট থেকে সেভাবে গড়ে তুলতেন যে না তুমি মাদ্রাসার ছাত্র, তুমি জিন্সের প্যান্ট পরতে পারো না, তুমি মাদ্রাসার ছাত্র, তোমার চুল বড় থাকতে পারো না, তুমি মাদ্রাসার ছাত্র, তোমার মুখ বড় থাকতে পারে না, তাহলে সে সেভাবে গড়ে উঠতো এবং সে তার মাইন্ডসেটটা সেভাবে হতো। এই বিষয়গুলো আপনাদের কাছে জানিয়ে রাখলাম যে এগুলো নিয়ে আপনাদের সাথে যেন আমাদের বিপদে বলতে না হয়, বিপদে যেন বলতে না হয়। এগুলো কি আমার স্বার্থে না মাদ্রাসার কোন শিক্ষকের স্বার্থে? এদের আপনার সন্তানের স্বার্থে এগুলো আমাদেরকে করতে হচ্ছে। আমরা চাই আমাদের সন্তানগুলো কোরআন হাদিস শিক্ষক, সেই মতো চলুক, কিন্তু আমরা সেটা সুযোগ দিতে নারাজ, সে সুযোগটা দিতে আমরা প্রস্তুত নয়। এই বিষয়টা বললাম। বাচ্চাদের যে কথাটা একটু আগে বললাম, সেটা আমরা অনেকগুলো বিপদের সম্মুখীন শুধুমাত্র এই জন্য যে অনেকগুলো বাচ্চা এমন আছে যে তারা একটু চতুর, কথা বলে। আপনি যেই মাত্র ক্লাসে ঢুকবেন আপনাকে সে ফরফর করে বলবে যে আজকে আপনার ছেলেকে অমুক মারছে, অনেক বেশি মারছে। এখন আপনি মা হিসাবে আপনার তো কষ্ট লাগবেই। এই জন্য প্রত্যেকে বলে দিবেন যে কে কাকে মারছে না মারছে এটা কোনো বিচার দেওয়ার দরকার নেই, এটা দ্বারা তার স্বভাব নষ্ট হচ্ছে। কে কাকে মারলো না মারলো এই দায়িত্ব তোমার না যে তুমি আরেকজনের মাকে বলতে যাবে, শিক্ষককে বলতে যাবে, এই দায়িত্ব তোমার নয়। তুমি তোমার পড়ালেখা ঠিক আছে কিনা, তোমার বইপত্র ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা এটার দিকে নজর দাও। আপনিও সেদিকে নজর দিন, আপনি আপনার সন্তানকে শেখান এবং নিজে অন্য কোন বাচ্চার কথাকে তাকে কান নিয়ে গেছে মতো যেন না। এই বিষয়গুলো সর্বশেষ না আরেকটা বিষয়, অভিযোগ। আমরা দেখেন, আমি বারবারই বলি এটা, আপনাদের অভিযোগ আমাদের আগামীর পথ চলার পাশেও। আপনারা যখন কোন একটা বিষয় নিয়ে অফিসে জানাবেন, আমরা সেটাতে টের পাই যে এটা আসলে সমস্যাটা ঠিক হয়েছে। এইভাবেই আমরা আমাদের সমস্যাগুলো চিহ্নিত করতে পারি। আপনারা আমাদেরকে অবশ্যই অভিযোগগুলো জানাবেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি এখন সেটা হলো অভিযোগের ধরনটা। অভিযোগের ধরনটা, আপনি একটা অভিযোগ আমাকে করবেন, অবশ্যই করবেন, আমি আপনার অভিযোগটা শুনতে বাধ্য, আপনি অভিযোগ অবশ্যই করবেন। কিন্তু অভিযোগটা করতে এসেই যদি আপনি পেটে মেরে আমাকে মারার মতো অবস্থা হয়, তাহলে আমি তো আপনার অভিযোগ শুনবো না, আপনার ভয়ে টেবিলের নিচে লুকবো। আপনার অভিযোগ উত্থাপনের ধরনটা এমন হবে কেন? আপনি তো এক মাছ বাজারে নয়, আপনি একটা প্রতিষ্ঠানে এসেছেন, আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসেছেন। আপনার সন্তান এই প্রতিষ্ঠান থেকে কতটুকু কি শিখবে সেটা আপনার আচরণ থেকে বুঝে আসবে, এবং আপনি আপনার সন্তানকে বাসা বাড়িতে কি শিক্ষা দেন সেটা আপনার আচরণ থেকে অনুমান করা যাবে। এই জন্য আমার অনুরোধ থাকবে, আপনি যখন কোনো অভিযোগ নিয়ে আসবেন, অভিযোগের ধরনটা যেন এমন না হয় যে এটা অভিযোগ নিয়ে আসছে, না এখানে কোনো মাস্তানি করতে আসছে, না এখানে কাউকে মারপিট করতে আসছে, এমন যেন না। আপনার অভিযোগ যথাযথভাবে আমরা মাথা পেতে মেনে নেব এবং সেটা সত্যাসত্যি যাচাই করব। কিন্তু আপনি শুধু এতটুকু করবেন যে আমরা সকাল রাত পোহানোর পর থেকে আবার শোয়ার আগ পর্যন্ত হয় কেউ ফোন দিচ্ছে, না হয় কোনো বাচ্চার বিচার আসছে, না হয় কোনো অভিভাবক কোনো সমস্যা নিয়ে আসছে, আমাদের দিন রাত 24 ঘন্টা খালি এগুলো নিয়ে গেছে। আপনি তো মনে করতেছেন শুধু আপনি এসে একটা কথা বলছেন, সেটা আমি কানে নিয়ে নেই। অথচ আপনি যখন কথাটা আমাকে রাস্তায় বলছেন, সেই কথাটা আমার মেমোরিতেই সেভ হয়নি, আমি অন্য চিন্তায় ছিলাম। আপনাকে শুধু আপনার বিষয়টা আপনার আত্মপক্ষে সমর্থন করে কথা বলতে হবে না, আমাদের বিষয়গুলো একটু খেয়াল করতে হবে।
এই জন্য আপনার অভিযোগটা যেন যথাযথ পদ্ধতি সিস্টেম প্রসেসিং করে যেন অভিযোগটা হয়, সেই বিষয়টা আপনাদের কাছে অনুরোধ করছি। অভিভাবকগণ অভিযোগ করবেন, সেই অভিযোগ এবং যে অভিযোগটা উত্থাপন হবে, অভিযোগ কেমন, অভিযোগটার ধরন কি, অভিযোগের ধরনের অনুপাতে আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। অভিযোগটা যদি হালকা হয় তার শাস্তিটাও হালকা হবে, অভিযোগটা যদি মারাত্মক পর্যায়ের হয় তার শাস্তি বা তার পদক্ষেপটাও মারাত্মক পর্যায়ের হবে। এই ক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল করেন। আপনি গুরুতর একটা অপরাধ নিয়ে আসছেন, একটা মারাত্মক অপরাধ নিয়ে আসছেন। মারাত্মক অপরাধ এমন অপরাধ যেটার শাস্তি কি হবে সেই সিদ্ধান্ত, সেই সমাধান আমার একার পক্ষে নেওয়া সম্ভব না। আমি শিক্ষকদের সাথে পরামর্শ করি এবং কমিটির সাথে বোঝাপড়া করি, এরপরে সিদ্ধান্তটা হয়। সিদ্ধান্ত হওয়ার পরে সিদ্ধান্তটা এমনও হতে পারে, আপনি যে শিক্ষকের বিষয়ে অভিযোগ করছেন, যে শিক্ষকের ব্যাপারে অভিযোগটা করছেন, কমিটি বলছে ঠিক আছে, যেহেতু এই শিক্ষকের বিষয়ে এই ধরনের গুরুতর অপরাধ প্রমাণিত হয়েছে এবং অভিযোগ হিসেবে আসছে, তাহলে শিক্ষকটাকে না করে, এখন কমিটি ওই শিক্ষককে না করে দিচ্ছে। কমিটি শিক্ষকটাকে না করে দেওয়ার পরে আপনি ওই শিক্ষককে গিয়ে বলতেছেন যে আমি তো এই ধরনের হার সিদ্ধান্ত নিতে বলি না। অথবা আপনি কমিটিকে গিয়ে সুপারিশ করতেছেন যে ওই শিক্ষককে পুনরায় রাখা হোক। তাহলে আমার ভাই, আমার বোন, আপনি অভিযোগটা করার আগে আপনার চিন্তা করার দরকার ছিল না যে আপনি আসলে কি চান। সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে আপনি শিক্ষককে গিয়ে বলতেছেন যে আমি আসলে এটা হার সিদ্ধান্ত চাই নাই, তাহলে আপনি আমাদের প্রতিষ্ঠানকে বিদ্যাঙ্গুলি দেখাইলেন। আমাদের সমাধানটাকে, সিদ্ধান্তটাকে বিদ্যাঙ্গুলি দেখাইলেন। কমিটিকে গিয়ে আপনি পরবর্তীতে আবার সুপারিশ করবেন যে তাকে রাখা হোক। এটা যেন না হয়, সেজন্য প্রথমেই আপনি অভিযোগটা দেওয়ার ক্ষেত্রে চিন্তা করেন যে আমি অভিযোগটার মাত্রা কতটুকু বুঝাইতে চাই এবং আমি কি চাই, সেটা স্পষ্ট করেন, এক কথা। দ্বিতীয় নম্বর কথা, অভিযোগের ভিত্তিতে শিক্ষককে যেমন প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়, সেই অভিযোগটা যদি গুরুতর হয় এবং সেটা যদি সত্য প্রমাণিত না হয়, আমরা সেই ছাত্রকেও বহিষ্কার করে দিই। কথাটা বুঝেন? এমন একটা অভিযোগ আপনি নিয়ে আসছেন যে অভিযোগটা যদি শিক্ষকের বিষয়ে প্রমাণিত হতো, তাহলে মাদ্রাসা পরিচালনা কমিটি সেই শিক্ষককে কোনোদিনও রাখবেন না। কিন্তু আপনার অভিযোগটা আমরা তদন্ত করার পরে দেখলাম এটা সত্য নয়। এখন আপনি বলেন কি করা যায়? আপনি যে এই ধরনের একটা গুরুতর অপরাধ, মারাত্মক একটা অভিযোগ দায়ের করছেন, অফিসে জমা দিচ্ছেন, অথচ সেটা মিথ্যা সম্পূর্ণ, তাহলে আপনি যে এই ধরনের একটা সিরিয়াস বিষয়ে হাস্যরসের পরিবেশ সৃষ্টি করলেন, আমার শিক্ষকের বিষয়ে মিথ্যা একটা কঠিন এই ধরনের অভিযোগ করলেন, এখন শাস্তিটা আপনাকে দিতে হবে। কিছুদিন আগে, এই যে বললাম, কিছুদিন আগে এক ভদ্র মহিলা অভিযোগ করছে যে আমার ছেলেকে ক্লাসে স্টিলের স্কেল দিয়ে পিটেছে এবং স্টিলের স্কেল দিয়ে পিটা কোমর ফেটে ফেলছেন, এখান থেকে রক্তক্ষরণ হয়েছে, তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দিতে হয়েছে। দুইটা কথা। তৃতীয় নম্বর কথা, এর পূর্বে আমি আপনাকে বারবার এই বিষয়টাতে অবগত করছি, কিন্তু আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। অথচ এই তিনটার একটাও সত্য না। এবং তিনি নিচে লিখছেন যে আপনি যদি এবার কোনো পদক্ষেপ না নেন, তাহলে আমি প্রশাসনের মাধ্যমে আইনি লড়াই করবো, আইনি ব্যবস্থা নেব। এখন তিনি যেহেতু আইনি পদক্ষেপ নেবেন, তাহলে এটা অবশ্যই জটিল। তাছাড়া স্টিলের স্কেল ব্যবহার করা নিষেধ, প্রাতিষ্ঠানিক ভাবেও নিষেধ, সরকারি ভাবেও প্রতিষ্ঠানে স্টিলের স্কেল ব্যবহার করা নিষেধ। তিনি স্টিলের স্কেলের কথা বলছেন এবং বলছেন যে হাত, কোমর এগুলো ফেটে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, প্রাথমিক চিকিৎসা দিতে হয়েছে। আমার কোনো অভিভাবক বিষয়টা জানে না, কোন শিক্ষক বিষয়টা জানে না, কোন ছাত্র বিষয়টা জানে না। তাহলে কোন দিন, কোন ফাঁকে, কোন ছাত্রকে স্টিলের নিয়ে কোন শিক্ষক পিটাইয়া হাত পাও ভাঙে দিচ্ছে, তাকে প্রাথমিক চিকিৎসা দিতে হয়েছে? এই ধরনের গুরুতর অভিযোগ যদি সত্য প্রমাণিত হতো, সেই শিক্ষককে সেদিনের রাত পর্যন্ত সময় দেওয়া হতো না, তাকে বিদায় করে দেওয়া।
এখন যেহেতু সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে, আপনার এই সন্তানটাকে তো আমি আর রাখতে পারি না, কারণ আপনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার একজন শিক্ষককে হেনস্থ করার জন্য এই অভিযোগটা করতেন, আপনাকে আমি আর রাখতে পারি না। এই জন্য যে কোনো অভিযোগ করার ক্ষেত্রে আপনাকে শতভাগ নিশ্চিত হতে হবে যে এটা সত্য কিনা, অথবা আপনি এটা বলতে পারেন যে এটা সত্য কিনা যাচাই করেন, এরপরে ব্যবস্থা নেন। আপনি সিদ্ধান্ত দিয়ে দিবেন না যে এটা শতভাগ সত্য এবং এটার ব্যবস্থা আপনাকে নিতেই হবে, না হয় আমি প্রশাসনে ধারস্থ হব। আপনি এভাবে কনফিডেন্সের সাথে কিভাবে বলতে পারেন? এগুলো নিয়ে আমি এবং আমরা অনেক জটিলতার মধ্যে আছি। এই বিষয়গুলো আমাদের বোঝা দরকার। একটা অভিযোগ আমি কিভাবে দেব, কোন বিষয়টা কোন স্তর পর্যন্ত গেলে পরে এটাকে গুরুতর আমি বলতে পারি। আপনার মেহরবানি করে বিষয়গুলোকে শোনা মাত্রই হন হন করে অফিসে এসে হন পর্যন্ত হয়ে শিক্ষকের উপরে অ্যাটাক করার মতো পরিবেশ যেন না হয়। এটা শিক্ষা প্রতিষ্ঠান, আপনার আচরণ দেখে আমরা পরিমাপ করি যে এই ফ্যামিলিটা কেমন, আপনার আচরণ দেখে আমরা পরিমাপ করি যে এই সন্তানটার সাথে আগামীতে কেমন আচরণ করতে হবে, আপনার আচরণ দেখে আমরা পরিমাপ করি যে আগামীতে আপনার সাথে আমরা কি ধরনের ব্যবহার করবো, সেটা মাথায় রাখবেন। অনেকগুলো কথা বলা হলো, বিশেষ করে মাদ্রাসা নিয়ম কানুন সংক্রান্ত যে বিষয়গুলো আপনাদেরকে বললাম, এগুলো মাথায় রাখবেন। কখনো কখনো আমরা আপনাদেরকে ডাকি, আপনারা একটু মেহরবানি করে সাড়া দিবেন। আমরা হয়তো অনেক টাকা পয়সা খরচ করে আপনাদেরকে নাস্তা পানি খাওয়াইতে পারবো না, তো নাস্তা পানি খাওয়াইতে পারবো না এই কিন্তু আপনারা আসবেন না, এখন এটা হয়? আপনার সন্তান আমাদের কাছে পড়ে, আমরা আপনাদেরকে ডাকছি, সৌজন্যতার জন্য একটু আসতে হয়, তো মাঝে মধ্যে ডাকলে পরে একটু আইসেন। আরেকটা কথা কি, মাদ্রাসার অফিস থেকে ফোন দিলে ভিড়ে, মাদ্রাসার অফিস থেকে এবং মাদ্রাসার কোন শিক্ষকের নাম্বার থেকে যদি কল দেয়, আপনার ছেলে যে হুজুরের কাছে পড়ে, যে শিক্ষকের কাছে পড়ে, আপনার তো উচিত ছিল মাদ্রাসার অফিস নাম্বার, যে শিক্ষকের কাছে পড়ে সেই শিক্ষকের নাম্বার এবং প্রয়োজনে মাদ্রাসার প্রিন্সিপালের নাম্বার, এগুলো সেভ করে রাখা। এখন নাম্বার কল দেওয়ার পরে, হ্যাঁ আমি অমুকের মাদ্রাসা থেকে বলছি, চিনতে পারছেন, এটা বুঝাইতে বুঝাইতে 1-2 মিনিট শেষ হইল। আপনার তো বোঝা দরকার যে মাদ্রাসা থেকে যে কোনো সমস্যা অথবা যে কোনো সুবিধা অসুবিধায় কল আসতে পারে। এখন উল্টা রিসিভ তো করবে দূরের কথা, মানে সেভ তো করবে দূরের কথা, যদি চিনে যে এটা অফিসের নাম্বার, সেটা ফেলে রাখে, পরে কথা বলা যাবে। অথচ এদিকে ওই ছেলের অবস্থা খারাপ, তাকে এক্ষুনি বাসায় পাঠানো দরকার, এই ধরনের পরে সিরিয়াস অবস্থা, কিন্তু তিনি এটা অফিসের নাম্বার, পরে কথা বলা যাবে, রেখে দিন। এখন এই ধরনের বৈরী আচরণ এবং বিমাদাসলভ আচরণ প্রতিষ্ঠানের সাথে যেন না হয়। সন্তানকে শিক্ষা দিবেন, প্রতিষ্ঠানের নিয়ম কানুনগুলো যেন আমরা সকলেই মেনে নিতে পারি, সেই বিষয়টা খেয়াল রাখবেন। আর আমার শিক্ষক, আমাদের শিক্ষক আব্দুল্লাহ শফিক, উনি বলেছেন বাচ্চাদেরকে বন্ধের সময়টাতে কিভাবে কাটাবেন, বন্ধের সময়টা কিভাবে কাটানো যায়, সেই বিষয়টা আপনাদেরকে বলছেন, সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। আগামীতে আমাদের প্ল্যান আছে, আমরা বাচ্চাদেরকে নিয়ে একটা শিক্ষা সফর করবো। বাকি এটা আমরা সিদ্ধান্ত নিতে পারবো না, এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাদের ভোট চাই, আপনাদের পরামর্শের ভিত্তিতে এই সিদ্ধান্তটা আমরা নিব। আমরা বাচ্চাদের নিয়ে একটা পিকনিক, একটা শিক্ষা সফর বের করতে যাই, সেটার ফাইনালি চূড়ান্ত সিদ্ধান্ত আমরা নেব আপনাদের পরামর্শের ভিত্তিতে। আপনারা কে কি বলেন না, সারা কেমন কেমন সারা দিচ্ছেন, তার উপর ভিত্তি করে আমরা শিক্ষা সফরের সিদ্ধান্তটা নেব। এবং গত বছর বার্ষিক পরীক্ষায় যারা প্লাস পেয়েছে, পাস করেছে, তাদেরকে আমরা আমাদের বার্ষিক পরীক্ষায় পুরস্কৃত করব। আর এবার তো পরীক্ষা হয়েছে, এবারের পরীক্ষায় যারা প্লাস পাবে তাদেরকে আমরা পুরস্কার দেবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। মাদ্রাসার যে বিষয়গুলোর কথা আপনাদের সামনে উল্লেখ করলাম, সেই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। আরেকটা বিষয়, আমাদের মাদ্রাসার শিক্ষক, দীর্ঘদিনের শিক্ষক, সিনিয়র শিক্ষক মাওলানা মাহদি হাসান হুজুর আমাদের কাছ থেকে বিদায় দিচ্ছেন। গত রোজার আগে তিনি বলেছেন যে চলে যাবেন, রোজার আগেই বলেছেন চলে যাবেন। আমরা বিভিন্নভাবে ওনাকে কোরবানির ঈদ পর্যন্ত রেখেছি, ওনার বিভিন্ন চাপ আছে।
প্রতিষ্ঠানের সাথে তিনি আর থাকতে পারতেছেন না, তিনি চলে যাবেন। মাহাদি হাসান প্লেতে যিনি আরবি পড়ান, এত বছর ধরে প্লেতে যিনি আরবি পড়াইছেন মাহাদি হাসান হুজুর চলে যাবেন। হুজুরের জন্য আমরা দোয়া করি। আপনাদের সকলের কাছে হুজুরের পক্ষ থেকে আমি বলতেছি, হুজুর আমাদের অত্যন্ত দায়িত্বশীল একজন শিক্ষক ছিলেন। মাহাদি হাসান সাহেব হুজুর আমাদের অত্যন্ত দায়িত্বশীল একজন শিক্ষক ছিলেন। সময়ের প্রতি, দায়িত্বের প্রতি এবং ওনার ক্লাসের ধরন সার্বিক বিবেচনায় উনি আমাদের অ্যাওয়ার্ড পাওয়ার মতো একজন শিক্ষক। আপনাদের সকলের কাছে আমরা হুজুরকে ব্যক্তিগতভাবে সম্মানিত করছিলাম। আপনারা হুজুরের আগামী দিনের ভবিষ্যৎ জীবনের কল্যাণের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন হুজুরকে কামিয়াব করেন এবং যে সকল আসামিজায়ে কেরাম এখানে এখনো আছেন বর্তমান, তারা যেন তাদের মন দিল সব দিয়ে আপনার বাচ্চাদের জীবনের প্রতিফলনের জন্য, মেধা বিকশিত করার জন্য মেহনত করতে পারেন, সেজন্য শিক্ষকদের জন্য দোয়া করবেন। আশা করি আর কোনো কথা বলার নেই। আমাদের এই যে বললাম, শিক্ষক একদম শুরুতে যে কথাটা বলছি, কোনো ব্যক্তিগত কোনো গ্রুপে কেউ অ্যাড হবেন না, এটাতে ঝামেলা হয়। আমাদের মাদ্রাসার অফিসের একটা গ্রুপ আছে, যারা গ্রুপে অ্যাড নেই, আমরা গ্রুপটাতে বিভিন্ন সমসাময়িক বিভিন্ন নোটিশ, বিভিন্ন ঘোষণা বা যে কোনো বিষয় আমরা মাদ্রাসা কেন্দ্রিক, শিক্ষক কেন্দ্রিক, শিক্ষা কেন্দ্রিক, একাডেমিক, প্রশাসনিক আমরা সেখানে দিয়ে থাকি। বিষয়গুলো আপনাদের জন্য সহজ হবে যদি গ্রুপে আপনারা অ্যাড থাকেন। এতটুকুই কথা রইলে যে বিষয়গুলো বললাম, এইখানে যদি আমার কথা বলাটা যদি শক্ত হয়ে যায় সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আর বাচ্চারা শোনো, হুজুর তোমাদেরকে বলছেন কথা, আলহামদুলিল্লাহ আমাদের কয়েকজন গালিয়ার পর হাফেজ হয়েছে, তার জন্য দোয়া করবেন। আরো অনেকেই হাফেজ হবে। আগামীতে আমাদের চতুর্থ কাজ চলতেছে, মাদ্রাসা উপরে চলে যাবে, হেডখানা এখানে থাকবে, বাচ্চাদের লেখাপড়ার জন্য ভালো হয়, সেজন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সকলে উৎসর্গ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام المجلس के قبول मंजूर करे আল্লাহ। আল্লাহ আমাদের সকল গুনাহকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সকল নেক আমলগুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ বাচ্চাদের পড়ালেখা, শিক্ষকদের পাঠদান সবকিছুকে আপনি আখিরাতের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন ইয়া আল্লাহ। আল্লাহ অনেক মা বাবারা তাদের পরিচিত সন্তানদেরকে মাদ্রাসায় মানুষ বানানোর জন্য দিয়েছেন ইয়া আল্লাহ। এই সন্তানগুলোকে আপনি মানুষ হিসেবে কবুল করে নেন ইয়া আল্লাহ। সামাজিক সকল চারিত্রিক অবক্ষয় থেকে তাদেরকে হেফাজত করেন ইয়া আল্লাহ। আল্লাহ সমাজের চারিদিকে অন্ধকার ইয়া আল্লাহ, এই অন্ধকার থেকে আমাদের সন্তানগুলোকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ। আল্লাহ তাদেরকে উন্নত চরিত্রের অধিকারী বানায় দেন ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের সকল ছাত্রদেরকে আপনি উন্নত চরিত্রের অধিকারী বানায় দেন ইয়া আল্লাহ। মাওলানা কারীম বন্ধের সময়টা আল্লাহ তারা যেন কোরআনের সাথে লেগে থাকতে পারে, দ্বীনের সাথে লেগে থাকতে পারে, তৌফিক দিয়ে দেন ইয়া আল্লাহ। মাওলানা কারীম ইয়া আরহামার রাহিমিন সকল ছাত্রছাত্রীকে আপনি সুস্থতার জীবন নসিব করেন ইয়া আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেন ইয়া আল্লাহ। যাদের মা বাবা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ যাদের অভাব অনটন আছে দূর করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ যাদের প্রয়োজন আছে আল্লাহ আপনি পূরণ করে দেন ইয়া আল্লাহ। যাদের পেরেশানি আছে আপনি দূর করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ যার যে পেরেশানি আছে সকলের সমস্ত পেরেশানি আপনি দূর করে দেন ইয়া আল্লাহ। মাওলানা কারীম ইয়া আরহামার রাহিমিন অনেক ভাই এমন আছেন, অনেক বোন এমন আছেন, কষ্টের সংসার, এরপরও সন্তানের লেখাপড়ার জন্য টাকা খরচ করতেছেন ইয়া আল্লাহ। আল্লাহ এই টাকা খরচ করাকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ। তার বিনিময়ে সন্তানকে মানুষ হিসেবে গড়ে তুলেন ইয়া আল্লাহ। আলেমে রব্বানি হিসেবে কবুল করে নেন ইয়া আল্লাহ। আল্লাহ দেশের জন্য দেশের জন্য আল্লাহ তাকে আপনি কবুল মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ। মাওলানা কারীম ইয়া আরহামার রাহিমিন ইয়া যাল জালাল ওয়াল ইকরাম
আমার মাদ্রাসার শিক্ষক যারা আছেন তাদের সমস্ত প্রয়োজন আপনি পূরণ করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ ছুটি হওয়ার পরে অনেক শিক্ষক অনেক ছাত্র দেশে গ্রামে যাবেন, আল্লাহ সমস্ত দুর্ঘটনা থেকে আপনি সবাইকে হেফাজত করেন ইয়া আল্লাহ। মাওলাই করিম আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.